নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান পত্রপাঠ। পত্রপাঠ পত্রসাহিত্যের এই অনুষ্ঠানটি গত ৩ তারিখ থেকেই শুরু হয়েছে। সম্পূর্ণ একটি মৌলিক ভাবনা নিয়েই ফেসবুকে এই পত্রপাঠ অনুষ্ঠান আপনাদের কাছে চলে আসা। এই অনুষ্ঠানটিকে নিয়ে গত সপ্তাহে শুরুর সময়তেই বলেছিলাম যে এই মুহূর্তে সমগ্র বিশ্ব জুড়ে চলছে এক মহামারী। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের বহু মানুষ এই ভয়ঙ্কর মহামারীর শিকার হয়েছেন। এই সংগ্রামে কেউ হারিয়েছেন বা হারাচ্ছেন তার পিতাকে, তার সন্তানকে, কেউ জননীকে, কেউ প্রিয়াকে। ঐতিহাসিক রথচক্রতলে পিষ্ট হয়ে চলেছেন কোটি কোটি মানুষ। আমাদের বেরিয়ে আসতে হবে এর থেকে। আমি আপনাদের সকলকে এই পত্রপাঠ অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই অফুরান শুভকামনা। আজকের বিষয় পত্রের আমরা কি রবীন্দ্রনাথ পড়ি? এই বিষয় নিয়ে আজকে চিঠি পাঠিয়েছেন দূর দূরান্ত থেকে বন্ধুরা। সেই চিঠি তো অবশ্যই পড়ব। আসলে রবীন্দ্রনাথ মূলত বাংলার, কিন্তু আজ তিনি যতটা বাংলার তার চেয়েও বেশি ভারতের, আর যতটা ভারতের তার চেয়ে বেশি বিশ্বের। তাই তিনি বিশ্বকবি, বিশ্বের পূজারী, অর্থাৎ মহামানব। বাংলা ভাষা ও সাহিত্যের অভূতপূর্ব উৎকর্ষ ও উন্নতি বিধানের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ অন্যান্য ভারতীয় ভাষা ও সাহিত্যের উন্নতি বিধান এবং উৎকর্ষ লাভে পরম সহায়ক হয়েছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং সঙ্গীত প্রভৃতি সাহিত্যের বিভিন্ন এবং বিচিত্র বিভাগকে তিনি অভিনবতা দান করেছেন। এই অভিনবতায় ভারতের অতীত ও বর্তমানের সঙ্গে সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যেরও অপূর্ব সমন্বয় ঘটেছে। রবীন্দ্র সাহিত্যে কেবল ভারতাত্মাই নয়, বিশ্বাত্মার বাণীমূর্তিও সুলভে প্রত্যক্ষ। তাই ভারতীয় বাঙ্ময়তা কেবল ভারতেরই নয়, সমগ্র বিশ্বের গর্ব ও গৌরবের সম্পদ। কিন্তু আমরা কতটা পড়ি এই রবীন্দ্রনাথকে? এই নিয়েই আজকের আমার বন্ধুরা লিখেছেন, তাঁদের কলমে সুন্দরভাবে লিখেছেন। আমার কাছে সেই চিঠি এসে পৌঁছেছে। প্রথম চিঠিটি, এবারে আমরা অনেক নতুন বন্ধুও পেয়ে গিয়েছি। সেই নতুন বন্ধুদের প্রত্যেককে আমি স্বাগত জানাই পত্রপাঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। আর আপনারা অবশ্যই আমায় জানাবেন কেমন লাগছে আপনাদের এই পত্রপাঠ অনুষ্ঠান। শুনতে কোনো অসুবিধে হলে অবশ্যই আমায় একটুখানি মেসেজ করবেন শোনা যাচ্ছে কিনা। পত্রপাঠ অনুষ্ঠানে আজকে প্রথম যে চিঠি আমি পড়ব, প্রথম যে চিঠি আমার কাছে এসেছে, সাধন মুখোপাধ্যায় লিখেছেন হাবশিগুড়া, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা থেকে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর ভূপেন হাজারিকা গেয়েছেন কালোজয়ী গান, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আমরা যারা গান বাজনা বা সাহিত্য চর্চা করি, শুধু আমাদের নয়, বিশ্বে যেখানে যত বাঙালি আছেন সবার হৃদয়ে রবীন্দ্রনাথ। তিনি শিক্ষিত অশিক্ষিত যেই হন। এখন নির্দিষ্ট বিষয়ে আসি। প্রশ্ন হল, আমরা কি রবীন্দ্রনাথ পড়ি? আমার নিজের কথা হলো, মাঝে মধ্যে পড়ি ঠিকই, কিন্তু ধারাবাহিকতা নেই।
সাধারণভাবে মানুষের বই পড়ার অভ্যেস অনেকটাই কমে গেছে। তাই আমার ধারণা নিয়মিত রবীন্দ্রনাথ পড়েন এমন লোকের সংখ্যা অবশ্যই বেশ কম। তবে যাঁরা সাহিত্য ও সঙ্গীতের রাঙিনায় ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাঁরা তো গুরুদেবকে বাদ দিয়ে চলতে পারবেন না। আমি নিজেও এঁদেরই দলে। তাই আমি ইচ্ছেমতো বইয়ের তাক থেকে টেনে নিই সঞ্চয়িতা, গল্পগুচ্ছ, শিশু ভোলানাথ, অথবা গোড়া, চোখের বালি, ঘরে বাইরে, নয়তোবা মানসী, সোনার তরী ইত্যাদি। আর সুরের গুরুও তো তিনি। তাঁর মতে প্রকৃতি, প্রেম, প্রেম বিরহ ও আত্মনিবেদনের উপলব্ধি আর কেউ করিয়েছেন বলে আমি ভাবতে পারি না। তাই বিশাল রচনা সম্ভারের মধ্যে গীতাঞ্জলি তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছে। সবশেষে বলি, রবীন্দ্রনাথ পড়া ছাড়া আমাদের গত্যন্তর নেই, কারণ তিনি আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি। তাই তাঁকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছি। গুরুদেব এই কঠিন দিনগুলি শান্তিতে ভরিয়ে দিন, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। বিনয়াবনত, সাধন মুখোপাধ্যায়, হাবশিগুড়া, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা 500007। কৃতজ্ঞতা আপনাকে। আমাদের প্রথম পর্ব থেকেই আপনার চিঠি আমরা পাঠ করছি। আপনাকে অনেক কৃতজ্ঞতা পত্রপাঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। দ্বিতীয় চিঠিটি লিখেছেন অর্পিতা চৌধুরী, টিচার্স কলোনি, খাতড়া থেকে। প্রিয় পত্রপাঠ, চিঠি লেখার আবার লোভটা সামলাতে পারলুম না, তাও আবার আদিগন্ত বাঙালির হিরোর উপরে। বলতে দ্বিধা নেই, যখন ছোটবেলায় সারেগামাপার পর বিপদে মোড়ে রক্ষা করো এই বলে বেসুরো চেঁচাতুম, তখন যৎপরণাস্তি আমার গুরুজনদের জেলার বলে মনে হতো, আর আমি কয়েদি। এমনকি পরীক্ষার প্রশ্ন কমন না পেলে ওই বুড়োকে কত যে গালি দিয়েছি, অথচ কখন যেন সে আমার প্রাণের পথে প্রবেশ করেছে, যেন মধুরও তোমার শেষ নাহি পায়। পূজা প্রেম সব গুলিয়ে দিয়ে নস্যাৎ করে বলছে, এ মণিহার আমায় নাহি সাজে। আজও নিজের অজান্তে মেঘ ঘনালেই মনে হয় মেঘের পরে মেঘ জমার গাঁথুনি যেন ওই লোকটার পক্ষে সম্ভব। অথচ অনেকেই বলবেন উনি নিরক্ষর খেটে খাওয়া প্রান্তিক মানুষের কবি নন। আমি বলবো যথার্থই উনি প্রান্তিকের কবি নন, উনি প্রান্তিক কবি। তাই তো কলকাতার শহুরে বিলাস ছেড়ে বীরভূমের রুক্ষ মাটিকে আঁকড়ে ধরেন। রক্তকরবীর নন্দিনী কুন্দ ফুল না বলে ছোটনাগপুরী রীতিতে বলে কুন্দ ফুল। আসলে জন্মলগ্নেই যেমন আমরা যে কোনো একটি ধর্মের হয়ে যাই, মতামত এখানে অপ্রয়োজনীয়, তেমনি বাঙালি জন্মাবার সাথে সাথে আর এক ঠাকুরেরও উত্তরাধিকারী হয়, যিনি আমাদের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত হাত ধরে থাকেন। দেবতা নন, ঠাকুর। যাকে দেখা যায়, ছোঁয়া যায়, তিনি শুধুই হে বন্ধু, হে প্রিয়। তাই একাদ্রা রোদ্দুরে রবির বৈশাখী তাপ কমাতে পারবে বলে মনে হয় না, কারণ এইসব রোদ্দুরদেরকেও সেই লোকটাকে স্মরণ করেই নিজের জীবন পথ তৈরির রাস্তা করতে হয়। এ তো তোমার পূজার ছলেই তোমায়। কি বিড়ম্বনা বলো তো। আসলে আমরা কুক্ষিগত করে রাখতে চাই বলেই তো ভয় পাই, অথচ ওই লোকটা দেখো কিরকম নির্বিকার হাসি হাসছে। আসলে রবীন্দ্রনাথ তো একটা সত্তার নাম, একটা ভরসার নাম, একটা স্তোত্রের নাম, এক বহমান জীবনের নাম। একে এক চুমুকে নিঃশেষ করবে কে? আর যারা বাংলা জানে না তাদের রবীন্দ্রনাথ কে বোঝাবে? অতএব বাঙালি তাদের রবিকে নিয়ে নাচবে, গাইবে, পড়বে, মাখবে, কাঁদবে, কাঁদাবে, আর অন্যান্য পুজোর মতোই এই ধর্মকে বহন করবে, যে বহমান ধর্মের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। ইতি অর্পিতা চৌধুরী,
খাতড়া টিচার্স কলোনি, বাঁকুড়া 722140। আমি মাঝে একটু জেনে নিই, শুনতে কি অসুবিধে হচ্ছে? শোনা যাচ্ছে কিনা আমি একটু জানিয়ে, আমি বাড়িয়ে দিয়েছি আওয়াজটা, তাও একটু জেনে নিয়ে। এবারের যে চিঠি পড়ব লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়, গ্রাম ইকতেশ্বর, ডাক থানা জেলা বাঁকুড়া, সূচক 722101, পশ্চিমবঙ্গ। প্রিয় পত্রপাঠ, আমরা কি রবীন্দ্রনাথ পড়ি শীর্ষক বিষয় সম্পর্কে বলি। ভীষণ আগ্রহ নিয়েই রবীন্দ্রনাথ পড়ি। সব সময়ে রবীন্দ্রনাথকে হৃদয়ে রাখি। বিপদে আপদে হতাশায় তাঁকেই স্মরণ করি। ভারতবর্ষ এখন কোভিড-19 মহামারীতে বিপন্ন। দেশের সরকার, রাজ্যের সরকার এই মহামারীকে রুখতে সঠিক পদক্ষেপ নিয়েছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু মানুষ দুর্দশাগ্রস্ত রয়েছেন। গৃহবন্দী ও কোয়ারেন্টিনে রয়েছেন লক্ষাধিক মানুষ। রবীন্দ্রনাথের সময়েও মহামারী প্লেগ এসেছিল। এমন মারাত্মক মহামারী এসেছিল যে জন্ম মৃত্যুর হার সমান করে দিয়েছিল। 1911 সালের জনগণনাতে তা প্রত্যক্ষ করেছিলেন দেশের মানুষ। কলকাতার গড়পাড়ে বসবাস করতেন বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তাঁর বাড়ির কাজের লোক সামান্য কাজে বড় বাজার গিয়ে বাড়িতে ফিরেই প্লেগ আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আতঙ্কে রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন সুহৃদ জগদীশচন্দ্র বসু। পলাতক প্লেগের অনুগ্রহে আমার একজন ভৃত্য ছুটি লইয়া একদিন বড় বাজার গিয়াছিল। সেখান হইতে আসিয়া একদিন পরেই প্লেগ হয়, আর 30 ঘণ্টার মধ্যে মৃত্যু। বাড়ি ছাড়িয়া উক্ত ঠিকানায় আছি। কতদিন পলায়ন চলিবে জানি না। রবীন্দ্রনাথ অবশ্য পলায়ন করেননি। রবীন্দ্রনাথ দেশের বিপদে হাত গুটিয়ে বসেও থাকেননি। ভগিনী নিবেদিতাকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন প্লেগ হাসপাতাল। নিজে হাতে সে সময় জীবাণুনাশক চুন ছড়িয়েছিলেন পাড়ায় পাড়ায়। রবীন্দ্রনাথের বয়স তখন 37 বছর। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এসে প্লেগের আক্রমণ থেকে আবাসিকদের রক্ষা করতে নিজের হাতে ওষুধ তৈরি করে আবাসিকদের বিলি করেছিলেন। নিম, গুলঞ্চ, তেওড়ি, নিশিন্দা ও থানকুনি, এই 5 তেতো ছাল এবং পাতা বেটে তৈরি করেছিলেন পঞ্চপাঁচন। এই মহাতিক্ত পঞ্চপাঁচনের প্রয়োগে সেই সময় শান্তিনিকেতনের আবাসিকদের প্লেগ স্পর্শ করতে দেননি তিনি। আক্ষেপের কথা, রবীন্দ্রনাথকেও সেই সময় বিদ্বজ্জনেরা বুর্জোয়া কবি গজদন্ত বিনার বলে কটাক্ষ করেছিলেন। এখনও রবীন্দ্রনাথকে হেয় প্রতিপন্ন করতে বেশ কিছু মানুষ অকথা কুকথা বলেন, তাঁর গানকে বিকৃত করেন। রবীন্দ্রনাথ কট্টর সমালোচকদের উদ্দেশ্যে পথের সঞ্চয় বইয়ের লক্ষ্য ও শিক্ষা প্রবন্ধে লিখেছিলেন, শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত স্কুল হইতে হয় না, এবং আমাদের দেশেও হইতেছে না। ময়রার দোকানে পরিপাক শক্তি তৈরি হয় না, খাদ্যেই তৈরি হয়। আমিও সহমত। আমিও বলি, কবিকে অকথা কুকথা যারা বলেন এবং তাঁর গান যারা বিকৃত করেন তারা অশিক্ষিত। তারা ময়রার দোকানে তৈরি হওয়া পরিপাক শক্তি, তারা অখাদ্য কুখাদ্য। ভালো থাকুন সকলে। বৃত্তান্তে শক্তি চট্টোপাধ্যায়, ইকতেশ্বর, বাঁকুড়া, সূচক 722101। ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে এই যত চিঠি পড়ি তত যেন আমাদেরও জ্ঞানের পরিধির বিস্তার ঘটে। বই তো পড়ি, তার সাথে সাথে আপনাদের লেখা, আপনাদের এই শিল্প সৃষ্টি আমাকে যেন মুগ্ধ করে তুলেছে। সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। এরপর যে চিঠি পড়ব, বুলা লাহা কোনার, পাঠিয়েছেন রাজবাঁধ,
পশ্চিম বর্ধমান থেকে। তোমার পত্রপাঠের জন্য পাঠাচ্ছি। গত বছর খুব বেশি তাপপ্রবাহ থাকার জন্য আর এবার করোনা মহামারীর কারণে রবীন্দ্র জন্মোৎসব পালন না হওয়ারই মতো। তাই তোমার এই পত্রপাঠে কবির প্রতি আমার নিবেদন। বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ, আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। বুঝি না আজকের এই চরণটি কার কোভিড-19 করোনা ভাইরাস যে নিয়েছে প্রচুর প্রচুর প্রাণ, বিনিময়ে দিয়েছেও কিছু। আমাদের কবি, আমাদের রবি, আমাদের গুরুদেবকে ঘরে ঘরে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে অন্তরে অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছে। বাঙালি পরিবারের বাবা মায়েরা যারা কাজের চাপে বদ্ধ হয়ে থাকত, তারা আজ নতুন শব্দ লকডাউনের সুবাদে ঘরে ঘরে পরিবারের বেশিরভাগ সদস্যকেই কাছে পেয়েছে। তাদের সাথে কাটাতে হচ্ছে অনেকটা সময়, অনেক দিন পর্যন্ত, যা তাদের কাছেও বড্ড নতুন। তাই সকলকে শৃঙ্খলাবদ্ধ করতে, জীবনে অভিনবত্ব আনতে সাহায্য নিতে হয়েছে সহজপাঠ, কুমোরপাড়ার গরুর গাড়ি, আমাদের ছোট নদী, ঋতুরঙ্গ, আকাশ ভরা সূর্যতারা, ঝড়ের রাত, বৃষ্টির রাত, জ্যোৎস্না রাত, শিশির বিন্দু থেকে বৃষ্টির ফোঁটা, শিলার আকার, জীবন থেকে মরণ, এক কথায় জন্ম থেকে বেড়ে ওঠা, কর্মজীবন মরণ। জীবনের প্রয়োজনীয় স্বপন, পূজা, হাসি, কান্না, প্রেম, প্রতিবাদ সবখানেই তিনি আমাদের জন্য তাঁর ডালি নিয়ে হাজির। এর আগে তারা কখনো একসঙ্গে এত সম্ভারের খোঁজ নিতে পারেনি তাদের ব্যস্ততার কারণে। শুধু প্রয়োজন মেটাবার জন্য যখন যেটুকু দরকার পড়েছে, তখন সেই মতো তাকে একটুখানি নিয়ে নিয়েছি। ভেবে দেখিনি তিনি তো আমার সারা জীবনের প্রতিটি অণুতে পরমাণুতে। তিনিই দিয়েছেন সীমার মাঝে অসীমের স্পর্শ। তিনি আমাদেরকে করেছেন রাজা। তাই তো আজ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আজ আমরা নিজেদেরকে ভয়মুক্ত করতে গিয়ে গেয়ে উঠি, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি দিয়ে নিজেরে করো জয়। আজকের এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিক। জীবিকার সন্ধানে তার হাতের শ্রীনিকেতন আজ যেন সবার কাছেই জরুরি। পল্লী শিক্ষার ভাবনায় বিদেশি শিক্ষার সংমিশ্রণ, সে তো নিজের পুত্রের হাত ধরেই। বিজ্ঞানী আইনস্টাইন, বিবেকানন্দ, রামকৃষ্ণ, নজরুল, নেতাজি, কারোর জন্য তিনি কম ছিলেন না। একদিকে দেখতে গেলে তিনিই যেন ভারতবর্ষ। বিভিন্ন ভাষায় পারদর্শিতা, শৌখিনতা, রন্ধনশৈলী, সমাজ সংস্কারক, দার্শনিক, কি ছিল না তার। এই স্বল্প পরিসরে আমার মনে হয় জীবনে যখন যাহা কিছু প্রয়োজন, সেই প্রসঙ্গে তাকে গভীরভাবে ডুব দিলে সমাধান পাওয়া যাবেই। তাকে আমরা পড়ব, জানব, বারবার পড়ব। তিনি লিখেছেন কর্ণকুন্তী সংবাদ, আবার তিনিই লিখেছেন গান্ধারীর আবেদন। বারবার এই দুঃসময়ে তাঁকে স্মরণ করি। তিনি আছেন সকাল থেকে রাত্রি পর্যন্ত, রাত্রি থেকে সকাল পর্যন্ত। তাই বলতে হয়, এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। নমস্কার। বুলা লাহা কোনার, রাজবাঁধ, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন এই চিঠিটি। এবার চিঠি লিখেছেন প্রিয় দেবাশিস। এই লকডাউনে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে মানবিক বোধ। চিঠি লিখেছেন শীতল বিশ্বাস, বাঁকুড়া থেকে। এই লকডাউনে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে মানবিক বোধ। ইচ্ছে ডানা অনীহ হয়ে, জড় পদার্থ হয়ে, শরীরের সাথে জড়ো হয়ে ভুলেছে সঞ্চালন ইচ্ছে। রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। জন্ম থেকে মৃত্যু, বিরহ থেকে মিলন, অসুখ থেকে সুখ, সর্বক্ষেত্রেই বিরাজমান রাজাধিরাজ রূপে। তাঁর চিন্তন, তাঁর মনন, তাঁর লেখনী আমাদের জীবনের প্রতি মুহূর্তের সাথী।
সেটা বোঝবার মন বাঙালি মাত্রেরই আছে। ভাব সম্প্রসারণ, রচনা, টিকা প্রভৃতির উদাহরণে তিনি কিংবদন্তি। ইদানিং অধুনা বাঙালি বাবুরা কি পড়েন রবীন্দ্রনাথ? এমন প্রশ্ন কি সমীচীন? উত্তর কি অজানা আমাদের কাছে? রবীন্দ্রগানকে অত্যাধুনিকতার মোড়কে এক নব্য রবীন্দ্রসঙ্গীতের জন্মদান করে ফেলেছেন কতিপয় সুরকার। তাঁদের নিকটেই পত্রকারের বিনীত জিজ্ঞাসা, যদি কবির সুরারোপিত গানে কণ্ঠ না মেলাতে চান তো বরং রবীন্দ্রসঙ্গীতের থেকে দূরে থাকলেই হলো। নিদেন কদর্যতা মুক্ত হতো সেই যুগান্তকারী গান। বর্ণ এবং অক্ষরের সাথে পরিচিত না হয়ে যেমন পাঠ্যজগতে প্রবেশাধিকার লাভ অযৌক্তিক, তেমনি রবি ঠাকুর না জানলে সমাজ, সাহিত্য, যাপন, মনন সহ নানান মানবিক বোধগুলো ক্রমশ ক্ষীয়মান হতে থাকবে। তাই আবশ্যিকভাবেই রবীন্দ্রনাথকে জানতে হয়, জানতে হবেও, নয়তো আমাদের জাতীয় সঙ্গীতের জনক, আমাদের প্রাণের কবির সাথে আমরা কি আমাদের মননকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে পারব? তাঁর রচনাশৈলী বৈচিত্র্যে অনন্য সাধারণ। আমরা সেই তুষার শৈলর ভগ্নাংশের কিঞ্চিত রসপানে ঋদ্ধ হতে পারি। জানো দেবাশিস, বড় বেদনার্ত লাগে যখন মানুষ তার মান আর হুঁশ বিসর্জন দিয়ে নন্দিত করতে অপারগ হয় এই বন্দিত পরম পুরুষকে। জানো তো, ভালোবাসায় যেমন সব অসম্ভব সম্ভব হয়, তেমনি আমাদের জাতির গৌরব বিশ্ব উষ্ণীষে মণিখচিত করা রবীন্দ্রনাথকে আমরা দৈনন্দিন চর্চায় রাখি, তাহলে নিশ্চয়ই আমাদের মান আর হুঁশ ফিরে আসবে। তাই এই মুহূর্তগুলোই আসুন না আপামর বই পড়ি, রবীন্দ্রনাথের বই। বই তো শত্রু হয় না, আর সেই বই রবি ঠাকুরের বই যদি হয়, সে তো আমাদের প্রাণে জাগরণ বই, অন্য কিছু তুলবে না নিশ্চয়ই। অলমিতি বিস্তরেণ। শীতল বিশ্বাস বাঁকুড়া থেকে লিখেছিলেন এই চিঠি। কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা পত্রপাঠ অনুষ্ঠান রাখব এবং আপনাদের সহযোগিতা, আপনাদের চিঠি লেখা এবং এই প্রজন্মকেও চিঠি লিখতে উৎসাহিত করা, এটা আমার চাওয়া। আমরা যারা চিঠি লিখতে ভালোবাসি তাদের চাওয়া। আপনারা নিশ্চয়ই সেই সহযোগিতাটুকু করবেন। এবারের চিঠিটি পড়ব। লিখেছেন আলোক মণ্ডল বাঁকুড়া থেকে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলেছিলেন, যে কাব্য পড়িতে হয় না তাহাই মহাকাব্য। রবীন্দ্রনাথ স্বয়ং একটি মহাকাব্য, তা পড়তে হয় না, শুনে শুনেই পড়া হয়ে যায়। সমুদ্রের তীরে দাঁড়িয়ে যেমন সমুদ্রকে দেখা যায়, তেমনি শুনে শুনেই সমগ্র রবি সাগর পাড়ি দেওয়া যায়। আসলে ছাপোষা আমরা যত পড়ি তার চেয়ে ঢং করি বেশি, যত জানি তার চেয়ে ভরং করি আরও বেশি। সেই কবে জীবনের শুরুতে গুরুমশাইয়ের কাছে শুনেছিলাম, বনে থাকে বাঘ, গাছে থাকে ফুল। তারপর 2 বিঘা জমির উপেনের দুঃখ কাহিনী মনকে আর্দ্র করার পর 2-4টে গল্প আর উঁচু ক্লাসে একটা নাটক, তাও খণ্ডাংশ পড়ার পর পাত্তারি গুটিয়েছি। আর 25শে বৈশাখ এলেই শ্বেত শুভ্র পাঞ্জাবি পায়জামা উড়িয়ে রবি ঠাকুরের গান শুনে আর গলা কাঁপানো আবৃত্তিতে বোধ হয়েছি। আর রবীন্দ্রনাথ যত না পড়েছি তার চেয়ে বেশি শুনেছি ট্রাফিক মোড়ে, রেল স্টেশনে, পাড়ার ফাংশনে, মায়ের শ্রাদ্ধানুষ্ঠান ও শবযাত্রায়, আর কিছুদিন আগে বিয়ের কোণে দেখাল অনুষ্ঠানেও। অথচ রবি ঠাকুরের কপাল দেখুন, জেনে বা না জেনেই হোক, ওর উক্তি দিনরাত উচ্চারণ করে চলেছেন কত শত নেতা মন্ত্রী। রক্তকলবীর ডায়লগ আউড়ে রকবাজ উক্তি প্রেমিক গোলাপ দিচ্ছে প্রেমিকার হাতে। তার আকাশের টি শার্টের বুকে লেখা, চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। 2 পা ফাঁক করে মাইক্রোফোন আঁকড়ে এক মাথা চুল ঝাঁকিয়ে গাইছে, তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে। আর টিভি খুলুন, বর্ষা এলো তো মনোমোর মেঘেরও সঙ্গী কিংবা বসন্তে উতল হাওয়ার গান কানের কাছে বেজেই চলেছে। তাই কে আর তাক থেকে বই পেড়ে পাতা উল্টোয়? ওসব তো রচনা বলি ঘরের সম্মান বাড়াতে, নইলে
ওর শান্তিনিকেতন, কালান্তর, নিদেন পক্ষে গোড়া উপন্যাসটি কজনই বা পড়েছি। তাও ওই ঐশ্বর্যরাই অভিনয় করার জন্য কেউ কেউ নৌকাডুবি নামটি শুনেছি মাত্র। নইলে কখনো কি বাংলার শিক্ষক শেষের কবিতা যে কবিতা নয়, একটি অত্যাধুনিক উপন্যাস, তা শুনে অবাক হয়? আর যারা পড়ি তারা হয় পরীক্ষায় পাশমার্ক পেতে, নয় টাইম পাস করতে। তাই শত অন্যায় দেখেও বেশ সহে যায়। অচলায়তন পড়েও গোমূত্র সেবন করি। কে আর রবীন্দ্রনাথ পড়ে? তবু রবীন্দ্রনাথ কিনি সুলভ সংস্করণে। আসলে রবি ঠাকুর একটি স্ট্যাটাস সিম্বল, আতলামিও বটে। কবিপক্ষের এই শুভকণে ক্ষমা করবেন কবিগুরু আত্মঘাতী বাঙালির এই আত্মখলন। চিঠিটি লিখেছেন আলোক মণ্ডল, 107 পিতৃ ভবন, মনোহরতলা, বাঁকুড়া থেকে। ধন্যবাদ। এবার যে চিঠি লিখেছেন সৌমাভ ভট্টাচার্য, সার্কাস ময়দান, বাঁকুড়া থেকে। ভাই দেবাশিস, গত সপ্তাহে তোমার পত্রপাঠ লাইভ উপস্থাপনা অসম্ভব ভালো লেগেছে। অত গুণী মানুষের ভীষণ সুন্দর সুন্দর লেখা সব চিঠি, সাথে তোমার সাবলীল পাঠ অপূর্ব এক অনুভূতির সৃষ্টি করেছিল। প্রথমেই বলে নেওয়া দরকার, আমি এইরকম সুন্দর পরিবেশে একেবারেই বেমানান। বিশেষত এবারের যে বিষয় নির্দিষ্ট করেছ, অর্থাৎ আমরা কি রবীন্দ্রনাথ পড়ি, এ নিয়ে লেখার মতো ধৃষ্টতা আমার না দেখানোই উচিত ছিল। কারণ পেশাগতভাবে অতি ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসেবে এ বিষয়ে কিছু লেখার কৌলিন্য আমার নেই। তবু একটা বিশেষ দিক তুলে ধরতেই আমার এই দুঃসাহস। ইচ্ছে হলে একেবারে স্বচ্ছন্দে বাদ দিতে পারো এই চিঠি। প্রসঙ্গে আসি। রবি ঠাকুরের লেখা বইয়ের অক্ষরে নিয়মিত পড়া হোক বা না হোক, আমাদের প্রতিদিনের যাপনে তিনি অনিবার্য। বর্তমান প্রজন্মের চোস্ত ইংরেজি আদব কায়দায় বেড়ে ওঠা যুবা বাংলা পড়তে না জানলেও জনগণমন অধিনায়ক জয় হে গানটা জাতীয় সঙ্গীত হিসেবে অন্তত জানে। আপামর ভারতীয়ই জানেন, ভাষা নির্বিশেষে। অতএব তিনি অনিবার্য। কিন্তু খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমাদের মতো সাধারণ মেধার মানুষ তো ছেড়েই দাও, এমনকি রবীন্দ্রনাথ যাঁদের জীবন ধারণের আধার, তাঁদের অনেকেই রবীন্দ্রনাথের কৃষক মজুর এবং সমাজের প্রান্তিক মানুষদের আত্মশক্তিকে জোটবদ্ধ করে সমবায় ভাবনার খোঁজখবর খুব একটা রাখেন, এমন কথা আমি অন্তত বলতে পারি না। ধৃষ্টতা মার্জনা করো। সমবায় নিয়ে তাঁর যে দিগদর্শন আমরা সযত্নে পরিহার করেছি। তাঁর সৃষ্টির নান্দনিক দিকগুলির চর্চা যুগ যুগ ধরে থাকবে। কিন্তু প্রান্তিক মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার যে রাস্তা তিনি দেখাতে চেয়েছিলেন, সেটা কেন জানি না অশেষ অবহেলিত হয়েছে। বর্তমান কঠিন সময়ে অর্থনীতি নিজেই যখন প্রান্তিক, তখন আবার তাকে আশ্রয় করেই হয়তো বেঁচে উঠবে শুকনো মুখগুলো, সমবায়ের সফল রূপ দিয়ে উঠতে পারলে। আমি ভাই কাঠখোট্টা মানুষ, রসভঙ্গ করলাম তোমার পত্রপাঠের। কিছু অপ্রিয় কাজ কাউকে না কাউকে তো করতেই হয়। আমি না হয় এমনিভাবেই তাকে প্রণাম জানালাম তাঁর জন্মদিনে। সেরে উঠুক এই পৃথিবী। ভালো থেকো, সাবধানে থেকো, ভালোবাসা নিও। সৌমাভধা, নতুন চটি, বাঁকুড়া। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের ভালো লাগছে, আপনার ভালো লাগছে, উপস্থাপনা ভালো লাগছে, চিঠি লেখা সেগুলো ভালো লাগছে। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। আশা রাখি আগামী দিনেও আপনাদের সকলের সহযোগিতা পাব। আসলে একটা ভাবনা থেকেই আমার এই চেষ্টাটা। কথা বলতে ভীষণ ভালোবাসি আমি, আর সেই কথা বলার টানেই এগিয়ে আসা। আরও বেশ কিছু অনুষ্ঠান নিয়ে আমরা আসবো অবশ্যই। রেডিওর স্বাদ আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব, কারণ এখন রেডিও শোনার যে নেশার যে অভ্যেস, সেটা কমেই গিয়েছে। কেউ আর রেডিও বাড়িতে রাখেনও না তেমনভাবে। তাই সেই স্বাদটুকু দেওয়ারই চেষ্টা করব আমি। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। কৃতজ্ঞতা।
এবারের চিঠিটি লিখেছেন সুপ্রতীক মৈত্র, বর্ধমান থেকে। পীরপুকুর, বর্ধমান টাউন, পূর্ব বর্ধমান। প্রিয় বিশু পাগল, আজ 25শে বৈশাখের মধ্যরাত। সামাজিক মাধ্যমের সাংস্কৃতিক মানুষগুলো নিজেদের সংস্কৃতি স্ফুরণ দেখিয়ে ক্লান্ত হয়ে বোধহয় এই মুহূর্তে সুখ নিদ্রায়। আমি জেগে আছি আমার রাজাধিরাজের জন্য। আমার হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে তোমার, সেথায় চরণ পড়ে। তিনি কে, তিনি কি আমি জানি না, তবে লোকে বলে আমি নাকি তার দালাল। সগৌরবে সে অপবাদ আমি মাথায় তুলে নিলাম। যদি কেউ বলে কেন ভালোবাসি, কোনো উত্তর নেই আমার কাছে। শুধু জানি তাকে ভালো না বেসে থাকা যায় না। মনের ভিতর বসে কে যেন অলক্ষ্যেই গুনগুন করে, ভালোবাসি ভালোবাসি। একজন বাঙালি শিশুর অক্ষর পরিচয় হবার পরেই হয় তার সাথে পরিচয়। আমার ক্ষেত্রে তা হয়নি। অক্ষর পরিচয়ের সাথেই হয়েছিল তার সাথে প্রথম পরিচয়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে সুচিত্রা মিত্র গেয়ে উঠতেন আকাশবাণীতে। মায়ের হাত ধরে স্লেটে লিখতাম অ আ ক খ, সেই শুরু। একটা সময় উন্নাসিকতা আর যৌবনের স্বাভাবিক ধর্ম অনুযায়ী তাকে নস্যাৎ করতে গিয়ে দেখলাম আরও বেশি করে তাকে জানা দরকার, বোঝা দরকার। বুঝতে গিয়ে আবিষ্কার করলাম এক বেদনাদীর্ণ সাধারণ মানুষকে, এক শোকগ্রস্ত অসহায় পিতাকে, আভিজাত্যের বর্ম খুলে ফেলে সহজ হতে চাওয়া এক অভিমন্যুকে। যেদিন বুঝলাম সেদিন থেকেই আমার সব ঔদ্ধত্য সেই মহামানবের পদপ্রান্তে শান্ত হয়ে দাঁড়ালো। মনের ভিতর থেকে কে যেন বলে উঠল, দাঁড়াও আমার আখিরও আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে। হ্যাঁ, আমার কাছে তিনিই রবীন্দ্রনাথ, আমার রবি ঠাকুর। না, গুরু নয়, ঋষি নয়, বিশালত্বের মহিমাহীন আমার প্রাণের মানুষ। বয়স বাড়ল, জীবনের অনেক উত্থান পতন, টানা পড়েন, দায় বাড়ল। সেই সঙ্গেই একে একে সাথী হল নিঃসঙ্গতা, বেদনার জীবন পাঠ। সেই সময় থেকেই তাঁকে চিনতে পারলাম তারই আলোতে। তিনিই বাড়িয়ে দিলেন তার হাত, তিনিই শেখালেন মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দীর্ঘ এক অতীতের 25শে বৈশাখে যে অনির্বাণ প্রাণীর প্রদীপ জ্বালিয়ে তিনি এসেছিলেন ধরায়, আজও তা অমলিন, আজও তা চিরনূতনেরে ডাক দিয়ে যায়। আসলে তিনি বড় বেদনার মতো আমার প্রাণে বেজে উঠেছেন, আনন্দে দুঃখে সব পরিস্থিতিতেই। যতই তাকে এড়িয়ে চলতে গেছি, ততই তিনি নিবিড় করে কাছে টেনে নিয়েছেন। তাই তিনি কে বা তিনি কি, সে কি বলা যায়? তিনি যে অনুভবের, তিনি যে উপলব্ধির, তিনি যে ধ্যানের, তিনি যে সাধনের, প্রতিদিনও তব গাথা। যদি সরিতে কভু হয় মন, কবি চেয়েছিলেন আড়ম্বরহীন সহজ জীবনযাত্রা। তাই বোধহয় তিনি সভা ডেকে ব্যক্তি পুজোর বিরোধিতা করে গেছেন জীবনভর। তিনি চেয়েছিলেন এক সহজ সাধারণ অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা স্মৃতির মন্থন। অথচ আমরাই তাকে গুরু বানিয়ে পুজো করার ছলে দূরে সরিয়ে রেখেছি। আক্ষরিক অর্থেই তার পূজার ছলেই তাকে ভুলেই থাকি, যেন দুর্গা পুজো কালী পুজোর মতোই রবি পুজো একটা পার্বণ। অন্তত এই বছর বিশ্ব মহামারীর জেরে কবির সেই স্বপ্ন এত বছর পরে হলেও সফল। এই বছর নেই কোনো লোক জোটানো প্রভাত ফেরি, নেই বেসুরো রবীন্দ্রসঙ্গীত গাওয়া, পাড়ার ক্ষমতাওয়ালা দাদা দিদিদের মঞ্চ কাঁপানো জগঝম্প ফাংশনের গুঁতো, নেই আধো আধো ঢুলু ঢুলু চোখের আর গাঢ় লিপস্টিক মাখানো ঠোঁট, সাদা শাড়ি আর চুলে ফুল লাগিয়ে কিংবা অসহ্য ডিজাইনার পাঞ্জাবি পরা, চোখের নিচে কোল ব্যাগ আর নোয়াপাতি ভুঁড়ি নিয়ে তথাকথিত সুশীল সমাজের গুরু প্রণামের ন্যাকামি।
নেই অমুক কণ্ঠী তমুক নামকরা শিল্পী যার দু লাইন বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গাইতেই হেঁচকি ওঠে লোক দেখানো স্পন্সর টানা অনুষ্ঠানের ঘটা। বিশু পাগল, আজ তুমি তো ছাতিমতলায় গিয়ে প্রাণের ঠাকুরকে অর্ঘ্য দিয়ে আসতে পারলে, কিন্তু আমি যে আটকে রইলাম সরকারি বিধিনিষেধের ঘেরাটোপের মধ্যে। তাও মননে চিন্তনে তিনি ছিলেন, তিনি থাকেন আমার সাথে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা সময়, প্রতিটি শ্বাসের সঙ্গে তিনি প্রাণের স্পন্দন পৌঁছে দেন কোষ থেকে কোষান্তরে। প্রাণের প্রণতি রেখে যায় রবি চরণে সুন্দর হোক, শুভ হোক সব কিছু, এই কামনায় কথার ভার নিয়ে এবার বিদায় নিই তবে। সুপ্রতীক মৈত্র, পীরপুকুর, বর্ধমান টাউন, পূর্ব বর্ধমান। ভীষণ ভীষণ ভালো লিখেছেন। আমাদের প্রত্যেকটি চিঠি আমরা যেন ভিন্ন স্বাদের, কত সুন্দরভাবে তাদের লেখা, আর সেগুলো পড়তে পেরে আমি তো ধন্য। এবারের চিঠি লিখেছেন প্রদ্যুৎ রাজগুরু, উত্তর দিনাজপুর চাকুলিয়া থেকে। আমার নতুন বন্ধু এবার চিঠি লিখেছেন উত্তর দিনাজপুর কানকি, উত্তর দিনাজপুর চাকুলিয়া থেকে। প্রথমেই দেবাশিসদার জন্য রইল অফুরান শুভেচ্ছা। এই সপ্তাহের যে সেটি দেখে প্রথমে লজ্জায় মুখ লুকোবার জায়গা পাচ্ছিলাম না। যাক, তারপর সাহস করে প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা করলাম। আমরা জানি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যে হৃদয়ে রবীন্দ্রনাথ, সেই হৃদয়ে আজ আক্রান্ত, সেই হৃদয়ে আজ পাষাণের সাথে ঘর করে, আর চেতনার ঘরে শুনতে পায় ঘুণ পোকার নিদারুণ আক্রমণ। আজকের আমি কেন্দ্রীয় ব্যস্ততায় কোথায় হারিয়ে গেছে বিশ্ব মানবের শিক্ষক রবীন্দ্রনাথ? আমি রবীন্দ্রনাথ পড়ি না, আমি আমার লেখা পড়ি, আর লোকের দরজায় 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 কড়া নেড়ে বলি, আমার লেখাটা কেমন হয়েছে দাদা, একটু ফিডব্যাক দেবেন প্লিজ। কিন্তু আনন্দের সাথে বলি, বিশ্বাস করুন রবীন্দ্রনাথকে আমরা ছাড়িনি, একদম ছাড়িনি। ইমেজ সর্বস্ব যুগে ইমেজ রক্ষার তাগিদে রবীন্দ্রনাথকে মনে রাখার চেষ্টা করি। ওই যে ওই দিনটিতে 25শে বৈশাখ, যেদিন আমার দরাজ কণ্ঠে উচ্চারিত হবে রবীন্দ্রনাথের দর্শন ও সাহিত্য ভাবনা। রবীন্দ্রনাথ আমাদের কাছে জীবনদায়ী ঔষধ, যে ওষুধের কোনো এক্সপায়ারি ডেট নেই। আমরা জেনেছি রবীন্দ্রনাথের বিজ্ঞান চর্চা এবং কুসংস্কারের বিরুদ্ধে কঠোর লড়াই। আমরা জেনেছি সাধারণ প্রান্তিক খেটে খাওয়া মানুষের প্রতি বিশ্বকবির অগাধ প্রেমের কথা। তাই আমরা যত রবীন্দ্রনাথকে জানব, যত পড়ব, আমাদের হৃদয় হবে উর্বর, চেতনা হবে উজ্জ্বল। হয়তো একদিন এভাবেই রবীন্দ্রনাথকে পড়তে পড়তে আমিও একজন প্রকৃত মানুষ হয়ে উঠব। যতদিন বিশ্বে সাহিত্য বেঁচে থাকবে, সগৌরবে তুমি থাকবে। হ্যাঁ বিশ্বকবি, তুমি থাকবে। তোমার জন্মদিনে শতকোটি প্রণাম তোমায়। চিঠিটি লিখেছেন প্রদ্যুৎ রাজগুরু, শিক্ষক, কানকি, উত্তর দিনাজপুর চাকুলিয়া। ধন্যবাদ আমার এই নতুন বন্ধুকে, কৃতজ্ঞতা। এবারের যে চিঠি পড়ব সেটা লিখেছেন স্বপ্না আচার্যি। স্বপ্না আচার্যি লিখেছেন গান্ধীনগর 102 গান্ধীনগর, ব্যাংচাত্রা রোড, পোস্ট জেলা কুচবিহার, সূচক 736101 থেকে। ইনিও আমার একদমই নতুন বন্ধু। জানতে পেরে তিনি চিঠি পাঠিয়েছেন, আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য, আপনারা সাথে থাকবেন। প্রিয় ভাই, প্রথমে তোমাকে অনেক শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবার জন্য। আগের দিনের চিঠিগুলো ভীষণ সুন্দর ছিল, তোমার পড়াও খুব সুন্দর হয়েছিল। আমি আগে জানতাম না, তাই চিঠি দিতে পারিনি। যাক সে কথা।
চিঠি লেখা একটা শিল্প, তাই এই আন্তর্জালিক সময়েও আমি চিঠি লিখি। যাদের সাথে ফোনে কথা হয় তাদেরকেও চিঠি দিই, হয়তো তাদের হাতেই চিঠি দিই, তবু দিই, কারণ চিঠি লিখতে আমার যে ভীষণ ভালো লাগে। চিঠি লেখা আমার খোলা আকাশ, এখানে আমার মন মুক্ত বিহঙ্গ। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ পড়ি তো, সব সময়ই রবীন্দ্রনাথ পড়তে আমার খুব খুব ভালো লাগে, কারণ তিনি আমার মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। এও কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো। তিনি তো আমাদের সব অনুভূতিগুলোই খুব সুন্দর করে বলেছেন। আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, প্রেম বিরহ তার কলমে যেভাবে প্রকাশ পেয়েছে, এর চেয়ে সুন্দর করে কি আমরা বলতে পারতাম? আমাদের মনের সঙ্গে তার মন মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। আজও তিনি সমান প্রাসঙ্গিক। শুধু এই জন্য, এবং এই জন্যই সঞ্চয়িতা, আমার গীতা গীতবিতান, আমার রামায়ণ গীতাঞ্জলি, আমার মহাভারত। আমি অবসরপ্রাপ্ত শিক্ষিকা। যতদিন স্কুলে পড়িয়েছি যে কোনো প্রসঙ্গেই রবীন্দ্রনাথের কথা বলেছি। এখনও কথা বলতে গেলে কেমন করে যেন রবীন্দ্রনাথ চলে আসেন। আসবেনই তো। জীবনের সর্বত্র যে তাঁর অনায়াসে বিচরণ, আর তিনি যে আমার প্রাণের সখা, আমার মনের মানুষ। জীবনের পরতে পরতে তিনি জড়িয়ে রয়েছেন। অনেকে আমায় বলেন, আপনি কি রবীন্দ্রনাথ গুলে খেয়েছেন? তাঁদের অজ্ঞতাকে আমি করুণা করি। কখনো হাসতে হাসতে বলি, রবীন্দ্রনাথ কি একটা ট্যাবলেট যে গিলতে না পেরে গুলে খাবো? আবার কখনো বলি, এই মহাসমুদ্র থেকে এক আঁচলা জল তো তুলতে পারিনি মনের ঘটে। আসলে তিনি যে বলেছেন, শিক্ষাকে আমরা বহন করি কিন্তু বাহন করি না, কথাটা সর্বৈব সত্য। তাঁর কথাতেই তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি ঘটা করে, তার কবিতা আবৃত্তি করি, রবীন্দ্রসঙ্গীত গাই, কিন্তু জীবনে সেসবের প্রয়োগ কখনো করি না। তাঁর মনন দর্শন চিন্তা ভাবনাকে আমরা দূরে সরিয়ে রাখি, গ্রহণ করি না। অবশ্য তাঁর মতো মহামানবের সব চিন্তা ভাবনা আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ বুঝতে পারবে, এটা আশা করাও বোধহয় ঠিক নয়। সবসময়ই চেষ্টা করি যাতে সবাই রবীন্দ্রনাথ পড়েন এবং বোঝার চেষ্টা করেন। সেজন্য আমার কথার মধ্যে রবীন্দ্রনাথের গানের পংক্তি বা কবিতার পংক্তি ব্যবহার করি। আসলে তিনি অবলীলায় চলে আসেন। রবীন্দ্রনাথ সম্পর্কে কেউ অশ্লীল কথা বললে আমি নিজেই লজ্জিত হই, মানুষ হিসেবে লজ্জিত হই, বাঙালি হিসেবে তো বটেই। ভাই, তুমি তো একটা গণ্ডি টেনে দিয়েছ, শব্দের সীমারেখা, তাই থামতে হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে আমি এত অল্পে পারি না, সন্তুষ্ট হতে পারি না। তবুও থামার আগে বলি, প্রতিদিন রবীন্দ্রসঙ্গীতগুলো আমি পড়ি। সবার মধ্যে সেই সুরমূর্ছনা ধ্বনিত হোক, এই আশা করি। তাঁর গভীরে প্রবেশ করুক মানব মন, সুন্দর হোক সকলের অন্তরাত্মা। ভালো থেকো ভাই। ভালোবাসা সহ দিদি স্বপ্না আচার্যি, 102, গান্ধীনগর, ব্যাংচাত্রা রোড, পোস্ট জেলা কুচবিহার, সূচক 736101। কৃতজ্ঞতা আপনাকে। আপনিও খুঁজে নিয়েছেন আমাদের এই পত্রপাঠ অনুষ্ঠানকে। আমরা তো অবশ্যই গর্বিত। আসলে রবীন্দ্রনাথ এভাবেই চলে আসেন আমাদের কাছে, আমাদের প্রতি মুহূর্তে। আপনাদের আবারও পাশে পাবো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা লিখব, চিঠি লিখবেন আপনারা। এবার যে চিঠি পড়ব সেটা লিখেছেন আবারও হায়দ্রাবাদ থেকে, হায়দ্রাবাদ মুসাপেট, তপতি বর্মন। প্রিয় পত্রপাঠ, বিশ্বকবিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কবিগুরুকে কতটা পড়েছি জানি না, কারণ রবীন্দ্রনাথ যত পড়ি ততই মনে হয় কিছুই হলো না পড়া, কিছুই হলো না পড়া। চির সখার মতো জীবনের পলে পলে তাকে পড়তে হয়, আনন্দে বিষাদে হতাশায় রাগে, যাই আসুক না কেন
রবি কবিকে পড়লেই সব কিছু যেন জলের মতো সহজ সরল হয়ে যায়। যখনই কোনো সংকট বিপদ আসে, তাকে পাঠের মাধ্যমে তিনিই করেছেন রক্ষা। সে কবিতা, গান, গল্প যাই পড়ি, তাই বলি, তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। আমি দেখেছি আমার এক আত্মীয়ার তরুণ শিক্ষক একমাত্র পুত্রের হঠাৎ মৃত্যুর কারণে অতিমাত্রায় শোকাহত হয়ে পড়েন। এটাই স্বাভাবিক। আমি তাকে সান্ত্বনার কোনো ভাষা পাই না। শেষে তাকে রবীন্দ্রনাথ পড়তে পরামর্শ দিই। আমার কথা মেনে সেই সময় তিনি নিজেকে শান্ত করেন। আবারও ৩ বছর পর তাঁরই শিক্ষিকা ও বিবাহিতা একমাত্র মেয়ে, তার একমাত্র ৬ মাসের পুত্রকে রেখে কঠিন ক্যান্সার রোগে মারা যান। আত্মীয়া তখন হতাশায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখনও রবীন্দ্রনাথকে ধরেই কিছুটা সুস্থ হয়ে বর্তমানে নাতিকে আঁকড়ে বেঁচে রয়েছেন। তাই আমার মতে আমাদের রবীন্দ্রনাথ পড়তেই হবে। চিঠিটি লিখেছিলেন তপতী বর্মন, হায়দ্রাবাদ, মুসাপেট থেকে। কৃতজ্ঞতা আপনাকেও। খুব ভালো থাকবেন আপনারা, ভালো ভালো চিঠি লিখবেন আমায়। আমি তোমার সাধারণ মেয়ে। যখন অক্ষর চিনতে পারিনি, যখন তোমার ছবি দেখে তোমায় চিনতে পারিনি, তখন এমনই এক 25শে বৈশাখের অনুষ্ঠানে বাবা ও মায়ের হাত ধরে তোমার সাথে আমার প্রথম দেখা। তারপর বাবার সাথে গলা মিলিয়ে দুলে দুলে তোমার ছড়া বলা। মায়ের মশলা পেশাই করবার সময় পিঠে চড়ে কুমোরপাড়ার গরুর গাড়ি, কিংবা ফুলে ফুলে ঢোলে ঢোলের সাথে সুর মেলানো। তারপর আস্তে আস্তে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো তোমার সাজানো নানা উপাচারে তোমার পুজো শুরু। ধর্মমতে হিন্দু, মুসলিম, শিখ, পার্সি, খ্রিস্টান নিজ নিজ ধর্মগ্রন্থ সযত্নে রাখেন এবং নিয়মিত চর্চা করেন। সেই রূপ, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকেরই এই রবি নামক দেবতার গ্রন্থগুলি নিয়মিত পুজো করলে এবং তার চর্চা করলে তার সুফল নিজ জীবন দশায় বর্তায়। অন্তর থেকে পুজো হলে তার অনুভূতি যেমন নিজেই লাভ করি, তেমনি রবির সমুদ্রে ঝাঁপ দিলে কোথায় আর জলের জন্য তেষ্টায় মরতে হয় না। এক সমুদ্রেই সকল ফল পাওয়া যায়। এই সমুদ্রের জল সদাই অতীব মধুর মনোরম, অখণ্ড সৌন্দর্য সত্তায় পরিপূর্ণ। তা মানব জাতিকে পড়ে আহরণ করতেই হয়। আমরা যদি নিজস্ব আত্মদর্শনের জন্য রবীন্দ্রনাথ পড়ি, তাহলে দেখব আমাদের সুখে দুঃখে স্মরণে মরণেও নিজেই অলৌকিকতায় চিরতরুণ হয়ে এসে পথ খুঁজে দেন। আমাদের জীবনে চলার পাথেও তিনি তার সমগ্র সৃষ্টিতে সুন্দর করে সাজিয়েছেন। তিনি আমাদের জন্য এই দীর্ঘ জীবন ধরে কাউকে বেছেছেন সুচরিতা, কাউকে মালতী, কাউকে লাবণ্য, কাউকে আবার সর্বত্যাগী সর্বভোলা সন্ন্যাসী। আমি রবীন্দ্রনাথ পড়ার জন্য কাউকে সরাসরি বই পড়তে বলবো না। তার থেকে যদি তার সৃষ্টির কোনো একটা অংশ নিয়ে আলোচনা করি, তাহলে যার কাছে আলোচ্য বিষয় তার কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অশ্লীল কথা নিন্দুকেরা স্বভাবে বলে। সমালোচকরা বলে রবীন্দ্রনাথ এমনই জ্যোতি যাকে নিয়ে সমালোচনা করলে যার জ্যোতির দ্যুতি আরও ছড়িয়ে পড়ে। তাকে বলায় অশ্লীল কথাই আমাদের মানসিকতা হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। চিঠিটি লিখেছেন ঝুম্পা ব্যানার্জি, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। কৃতজ্ঞতা আপনাকে। এবার যে চিঠি পড়ব, আপনাদের সকলের জন্য আগামী সপ্তাহের বিষয়টা আমি একটু বলে নেব। তার আগে এবারের চিঠি। প্রিয় পত্রপাঠ, আজকের বিষয় অনেকগুলি প্রশ্নের জাল হয়ে ধরা পড়ল। ভেবে দেখলাম যে সেই জাল ছাড়ানো আমার কাজ নয়। আমি খানিকটা বিস্তার করার একটা সামান্য চেষ্টা করতে পারি। বাকিটা পত্রপাঠ নিজেই ও বিদগ্ধ শ্রোতাবন্ধুরা
বুঝে নিতে সক্ষম হবেন। প্রতি বছর কবিপক্ষ এলেই এবং বছরভর সাংস্কৃতিক মঞ্চে একটা শব্দবন্ধ ফিরে ফিরেই শোনা যায়, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। না, আমার প্রাণের ঠাকুর তিনি নন। তিনি আমার কাছে আর পাঁচটা মানুষের মতোই রক্ত মাংসে গড়া শুধুই মানুষ। কারণ 2 বছর বয়সে যখন প্রথম তার কবিতা বলেছিলাম পাড়ার একটা মঞ্চে, সেখানে দেখেছিলাম আমার ঠাকুর দাদার মতো খানিকটা দেখতে একজনের ছবিতে মালা দেওয়া, সামনে জ্বলছে ধূপ দ্বীপ। প্রসঙ্গত জানিয়ে রাখি, তার কিছুদিন আগেই আমার ঠাকুর দাদা গত হন, আর তাঁরও ওই রকম সাদা বড় দাড়ি ছিল, আবছা আজও স্মৃতিতে ভাসে। তার ছবিতেও ওই রকম মালা ধূপদীপ দেওয়া হয়েছিল। অনেকে বাড়িতে এসেছিলেন। শিশুমনের সেই সরল সমীকরণটাই হয়তো রবীন্দ্রনাথকে আমার মানসপটে ঈশ্বর বলে স্থাপন করতে দেয়নি। তাই যেহেতু তাকে দেখতে পাওয়ার বা তাঁর সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কোনোদিন এভাবে ভাবতেও পারিনি যে তাঁর সৃষ্টির বিস্তৃত ক্ষেত্রনামা নানা কাজের সুবাদে সে পড়ার অবকাশ হয়েছে। তার থেকে তাকে জেনে ফেলেছি, পড়েছি, নানা প্রয়োজনেই পড়েছি, আজও পড়ি, কিন্তু তাকে জানার জন্য নয়। আর এভাবেই জানতে পেরেছি তাঁরই লেখায় যে আমার ভাবনায় কোনো দোষ নেই। কারো সাহিত্য সৃষ্টি পড়েই সে মানুষটাকে জানা যায় না, তা জানার চেষ্টা করাও স্রষ্টাকে বিব্রত করা। কবি লিখছেন, জীবনের বিশেষ পর্বে কোনো বিশেষ প্রকৃতির কাব্য কোন উত্তেজনায় স্বাতন্ত্র্য নিয়ে দেখা দেয়। প্রশ্ন কবিকে জিজ্ঞাসা করলে ওকে বিপন্ন করা হয়। ছোটবেলায় লাল রুক্ষ মাটির শিল্পনগরীতে বড় হওয়ার জন্য সেভাবে গ্রাম দেখার সুযোগ হয়নি। স্কুলের পাঠ্য বইয়ের পাতায় রবি ঠাকুরের লেখা থেকে গ্রামের ছবি এঁকেছি কালো সাদা পাতায়। কখনো তাঁরই লেখা গানের মতো মনে মনে, মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, বা কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। একটু বড় হতেই বইয়ের পাতায় চোখে পড়েছে ভাব গম্ভীর ভাব সম্প্রসারণের প্রশ্ন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে। বুঝতে শিখেছি শুধু অন্যায় না করাটাই আমাদের কর্তব্য নয়, অন্যায়ের প্রতিবাদ করাটাও অবশ্য কর্তব্য। জীবনের নানা আপ্তবাক্য সহজ পাঠ হয়ে ধরা দিয়েছে এভাবেই তাঁর লেখায়। আশ্চর্য হয়ে দেখেছি তাঁর সৃষ্টি নগরে যেন জীবনের প্রতিটি অনুভূতির প্রতিটি পর্যায়ের একটা অলিন্দ রয়েছে, যেখানে প্রয়োজনে অনায়াসে কয়েকদণ্ড দাঁড়ানো যায়। চাকুরি জীবন আমার গ্রাম দেখার সে স্বাদ পূরণ করেছে। তাই যখনই সুযোগ পেয়েছি প্রয়োজনে গরুর গাড়ি করেও পৌঁছে গেছি সেই দেশে, যেখানে একদিকে পুকুর পাড়ে ছোট্ট গ্রাম আর অন্য প্রান্তে রোদ্দুরে কাঠ ফাটা মাঠ। তাদের জীবনচর্যার খণ্ড দৃশ্য সে যে কি মনোরম, আর ছোটবেলায় পড়া কবির কবিতার মতো অবিকল এক। হয়তো সেটাও বীরভূমের কোনো প্রান্তর বলেই তাতে এত মিল। ছোট ফ্রেমে ছবি দেখলে যেমন অনেক কিছু স্পষ্ট দেখা যায়, আমিও সেরকম কাছ থেকে স্পষ্ট জীবন দেখেছি, দেখছি, আর মনে পড়ছে বারে বারে ওদের সুখ দুঃখের জীবনের ছোঁয়াচ পেয়ে। বলো সুখে সুখে যাও চলে ভবের তরঙ্গ তলে, স্বর্গ হতে আসুক বাতাস, সুখ দুঃখ হেলা সে কেবল ঢেউ খেলা, নাচিবে তোদের চারিপাশ। আমার কাছে রবি ঠাকুর তাই প্রতিবেশী, পরিজনের মতো, শুধুই সাধারণ একজন মানুষ যার কাছে বিপদে বা সম্পদে ছুটে যাওয়া যায় সহজেই, অনেক ভরসা পাওয়ার আশায়। তার অবমাননায় রুখে দাঁড়ানো যায়, কিন্তু কুলঙ্গিতে তুলে রেখে সীমানার সমীহ নিয়ে পুজো করা যায় না, কারণ তিনি যে প্রাণের মানুষ, কোনো দৈব শক্তি নন। ভালো থাকবেন। শর্মিষ্ঠা দত্ত রায়, সল্টলেক, কলকাতা থেকে চিঠিটি লিখেছিলেন। কৃতজ্ঞতা, ধন্যবাদ আপনাদের।
অবশ্যই কেমন লাগছে এটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের এই ভালো লাগা সেটা কিন্তু আমাকে আমার জায়গাতে আমার আরও ভালো ভালো চিঠি পড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর একটা অনুরোধ, আপনারা সকলেই সামনের সপ্তাহের যে বিষয় সেটা আমি বলে দেব, সেটা নিয়ে কিন্তু অবশ্যই চিঠি লিখবেন। গতবারের তুলনায় এবারের চিঠির সংখ্যা কিন্তু অনেকখানি বেড়েছে। আমি চাই চিঠি আরও বাড়ুক। প্রিয় পত্রপাঠ, কবিপক্ষে গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম। অধিকাংশ শিক্ষিত মানুষের বৈঠকখানায় রবীন্দ্র রচনাবলী থাকে, শোভা পায় সেসব বই। তবে ব্যস্ত ইন্টারনেটের যুগে সেগুলি কতটা সুদৃশ্য বা সেগুলো আলমারি থেকে বের হয় সেটাই প্রশ্নের। অথচ সমগ্র সংকুল জটিল জীবনকে সরলীকৃত করতে তার প্রাসঙ্গিকতা প্রশ্নাতীত। অঙ্গবঙ্গ কলিঙ্গে আটকে পড়া অসহায় শ্রমিকদের কথা গুরুদেব তিনি ভাবিয়েছিলেন, ওরা কাজ করে কবিতায়। অথচ সেই মানব দরদিকে সাম্রাজ্যবাদী কবি নামে চিহ্নিত করার চেষ্টা হয়েছে। এই উন্নত ভারতে যখন অস্পৃশ্যতা ও ধর্মভেদ যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন মনে পড়ে জয় কালীর মতো ধর্মান্ধ কঠোর চরিত্রের জীব প্রেম দ্বারা মহাদেবতার সেবা। নির্বুদ্ধ রামকানাইয়ের সততা থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজকে নিরপেক্ষ ও সৎ করার শিক্ষা পেতেই পারি। রবি কবির আমির ব্যাখ্যা বুঝে ভালোবাসার আসনের মধ্যে যে তাই কাজে যেতে হবে। মানবকুল কখনোই মানসিক অবসন্ন সৃষ্টিকারী রোদ্দুরের অসংলগ্ন দহন পছন্দ করে না। সূর্যের মতোই ত্রিকালদর্শী ঋষি রবীন্দ্রনাথ আমাদের সকল শক্তির উৎস। সেই শক্তিতে আছে বাউলের পাগল করা উদাসীনতা, আছে কীর্তনের পবিত্রতা, আর আছে কৃষিভিত্তিক গ্রাম স্বরাজের কোলাজ। বৈষ্টমীতে তিনি যথার্থই লিখেছেন যে তিনি ভোগীও নন আবার যোগীও নন, তিনি শুধু বাস্তবের। রবীন্দ্রনাথকে বদ্ধ ঘরে আবদ্ধ না রেখে আসুন তার ভাবনাকে জনহিতকর কাজে লাগাই। সকলেই গুরুদেবের স্নিগ্ধ রবিকিরণে যেন দুধে ভাতে থাকি। নমস্কারান্তে নীলাদ্রি সখা অমর কানন বাঁকুড়া থেকে চিঠিটি লিখেছিলেন। আমি আবার একটা অনুরোধ করব, কারণ চিঠিগুলো হাতে লেখা হলে পড়তে ভীষণ অসুবিধে হচ্ছে। আপনারা অনুগ্রহ করে টাইপ করে পাঠাবেন, তাহলে চিঠি পড়তে আমার সুবিধে হয়। এবারের যে চিঠিটি লিখেছেন রামকৃষ্ণ চন্দ বাঁকুড়া থেকে। রবীন্দ্রনাথের সাথে আমার সম্পর্ক বিশুদ্ধ বন্ধুত্বের। তিনিই আমার গুরু, তিনিই আমার চিরসখা, আমার আত্মার আত্মীয়। তাকেই আজ আমার শ্রদ্ধা। অমৃতলোকে আশা করি ভালো আছেন আপনি। আপনি আছেন যখন আমার স্থির বিশ্বাস ওখানেও সংক্রমণ ঘটেছে, কিন্তু সে সংক্রমণ প্রেমের, ভালোবাসার সংক্রমণ। কিন্তু কবি, আপনি কি জানেন আজ সত্যি বিশ্বলোক নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসে ভরে গেছে? অদৃশ্য এক অণুজীবের প্রবল দাপটে বিশ্ববাসী গৃহবন্দী। এমনি এক অভূতপূর্ব আবহে আপনার জন্মদিন পালিত হলো। কোনো ত্রুটি রাখেনি আপনার অনুগামীরা। সংক্রমণ যাতে আপনাকে আক্রমণ করতে না পারে সেজন্য আপনার মূর্তিতে মাস্ক পরিয়ে দেওয়া হয়েছিল। জানি নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হয়েছে, যাক তবু বলি, এবার আপনার উপর জ্বালাতন অনেকটাই কম হয়েছে। যে যার রবি ঠাকুরকে আবার দেয়ালে লটকে দেওয়া হয়েছে, কেউ আবার সেই কাঁচের আলমারিতে ঢুকে পড়েছেন। এবার তো হলো 25ই বৈশাখ, আর 3 মাস পর শ্রাবণের বৃষ্টিতে ধোয়া মোছা হয়ে আপনি আবার সেজে উঠবেন। ব্যাস এটুকুই। এই দুদিনের গান নাচ কবিতা নিয়েই বেশিরভাগ বাঙালির রবীন্দ্রনাথ। কিন্তু বছরের বাকি দিনগুলো,
সেখানে দেখি আপনার মূর্তির সামনে জড়ো হয় আবর্জনা, দেয়ালে লটকে থাকা ছবিতে জমতে থাকে ধুলো। প্রাত্যহিক জীবনচর্চায় আপনি সেই ব্রাত্যই থেকে যান। কিন্তু বলুন, আপনি মানে কি শুধু এই নাচ, গান, কবিতার আসর? আপনি আপনি জানলে খুশি হবেন, আমার বৃত্তে এমন অনেক মানুষ আছেন যাদের যাপনে আপনি কোনো এক বিশেষ দিনের আহ্লাদীপনায় তাদের রবীন্দ্রনাথ সীমাবদ্ধ নেই। গ্রীষ্মের একলা দুপুরে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়া রাতে, আনন্দে, বিরহে, বিষাদে সর্বত্রই আপনি আশ্রয়ে। কিন্তু সেখানেও তো আপনি পূর্ণরূপে ধরা পড়েন না। আমার কাছে আপনার নামের অর্থ সম্পূর্ণ আলাদা। আমার কাছে রবীন্দ্রনাথ মানে একটা রত্নাকর গভীর সমুদ্র, যে যার মনের মতন রত্নরাশি তুলে আনতে পারে। কিন্তু তার আগে ডুব দেওয়া জানতে হবে, শিখতে হবে। সে এক নিরলস চর্চার বিষয়। সমুদ্রের তীরে দাঁড়িয়ে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আবিষ্ট হয়ে থাকা এক বিষয়, আর তার অপার সৌন্দর্যে হারিয়ে না গিয়ে গভীরে নিমগ্ন হওয়া আর এক। প্রথমটি মুগ্ধতা, দ্বিতীয়টি সাধনা। আমার আলোচনা ওই সাধনাকে নিয়েই। তাই শুধুমাত্র নাচ, গান, কবিতা, গল্প থাক সঙ্গী হয়ে, কিন্তু ওটাই রবীন্দ্রনাথ, অর্থাৎ আপনি নন। আজকের এই কদর্য সমাজকে দূষণমুক্ত করতে হলে আমাদের আশ্রয় সেই আপনিই গুরুদেব। আপনার প্রবন্ধ, আপনার চিঠিপত্র, আপনার সমাজ ভাবনার বিষয়গুলিও আমাদের আত্মস্থ করতে হবে। আর আপনার সেই ভাবনার অনুশীলন করতে হবে আমাদের প্রতিদিনকার জীবনে। সেটাই হবে আপনার প্রতি আমাদের আসল শ্রদ্ধার্ঘ। আজকের এই বিশ্বজোড়া বিপর্যয়ের মধ্যে সবচেয়ে অসহায় লোক সাধারণ। আপনি শুধু তাদের কথা বলেই থেমে থাকেননি, তাদের উত্তরণের পথ খুঁজে বেরিয়েছেন আজীবন। তাই রাশিয়ার চিঠির প্রথম পাতাতেই দেখি এক মুক্ত মনের চালচিত্র। চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন। তাদের মানুষ হবার সময় নেই, দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সবচেয়ে কম খেয়ে, কম পড়ে, কম লিখে, বাকি সকলের পরিচর্যা করে, সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা উপসে মরে, উপরওয়ালাদের লাথি ঝাঁটা খেয়ে মরে। জীবনযাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধের, সব কিছুর থেকেই তারা বঞ্চিত। তারা সভ্যতার পিলসুজ মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। বলেছেন, অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, অমানুষ করে রেখে তবেই সভ্যতা সমুচ্চ থাকবে। এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে। রাশিয়ার আর্থসামাজিক ব্যবস্থার খুঁটিনাটি আপনার দৃষ্টি এড়িয়ে যায়নি। অপার ভালো লাগার অনুভবটিও আপনি প্রকাশ না করে পারেননি। বিশেষত সেখানকার সমাজ ব্যবস্থায় কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের অবস্থান আপনার অভিজ্ঞতায় ভাস্বর হয়ে উঠেছে। আপনি বলেছেন, মস্কোয়ের রাস্তা দিয়ে নানা লোক চলেছে, কেউ ফিটফাট নয়, দেখলেই বোঝা যায় অবকাশভোগীর দল একেবারেই অন্তর্ধান করেছে। সকলকেই স্বহস্তে কাজকর্ম করে দিনপাত করতে হয়, বাবুগিরির পালিশ কোনো জায়গাতেই নেই। রাস্তায় যারা চলেছে তারা একজনও শৌখিন নয়। সমস্ত শহর আটপৌরে কাপড় পরা, আটপৌরে কাপড়ে শ্রেণীভেদ থাকে না, শ্রেণীভেদ পোশাকি কাপড়ে। এখানে সাজে পরিচ্ছদে সবাই এক, সবটা মিলেই শ্রমিকদের পাড়া। যেখানে দৃষ্টি পড়ে সেখানেই ওরা। এখানে শ্রমিকদের, কৃষাণদের কীরকম বদল হয়েছে তা দেখবার জন্য লাইব্রেরিতে গিয়ে বই খুলতে অথবা গাঁয়ে কিংবা বস্তিতে গিয়ে নোট নিতে হয় না। যাদের আমরা ভদ্রলোক বলে থাকি তারা কোথায় সেইটাই জিজ্ঞাস্য। ছিন্নপত্রতেও আপনি যে তুলে ধরেছেন তা আজকের সময়েও মিলে যায়। ঘরে ঘরে বাতে ধরেছে, পা ফুলছে, সর্দি হচ্ছে, জ্বর ধরছে, পিলেওয়ালা ছেলেরা অবিশ্রাম কাঁদছে, কিছুতেই কেউ তাদের বাঁচাতে পারছে না। এত অবহেলা, অস্বাস্থ্য, অসৌন্দর্য, দারিদ্র মানুষের বাসস্থানে কি সহ্য হয়? সকল রকম শক্তির কাছে আমরা হাল ছেড়ে দিয়ে বসে আছি। প্রকৃতি উপদ্রব করে, তাও শুয়ে থাকি। রাজা উপদ্রব করে, তাও শুয়ে থাকি। শাস্ত্র চিরদিন ধরে যে উপদ্রব করে আসছে, তার বিরুদ্ধে কথাটি বলারও সাহস হয় না। অথচ গুরুদেব, আপনার কথার কোনো কিছুই মান্য হয়নি। ট্রাফিক সিগন্যালে আপনার গান বাজলেও আপনাকে আমরা অনুসরণ করিনি। তাই এতদিন পরেও আপনার 15 আনা লোক সাধারণ চিরদিনের উপেক্ষিতই থেকে গিয়েছে।
রাজার জন্য নতুন পুষ্পক রথ আসছে, প্রাসাদ ঢেলে সাজানো হচ্ছে, প্রতিদিনে রাজকীয় যজ্ঞে কৃষক শ্রমিকদের আহুতি দেওয়া হচ্ছে। অন্য প্রান্তে এখনো পথ হাঁটছে হাজার হাজার শ্রমিক, হাঁটছে, মরছে, আবার হাঁটছে। কিছুজন ইতিমধ্যেই লাশ হয়ে গেছে, কিছুজন লাশ হবার অপেক্ষায়। রক্তের ছিটে লাগা শুকনো রুটিগুলো এখনো রেল লাইনে পড়ে আছে। এসব দেখে আপনি কি চুপ করে থাকতে পারতেন? বলুন, পারতেন? আপনি আরও একবার আসুন, আসুন, সদর্পে বলুন, ভাঙ ভাঙ ভাঙলে কারা, আঘাতে আঘাত কর। যেখানেই থাকুন গুরুদেব, সুস্থ থাকুন, ভালো থাকুন। চিঠিটি লিখেছেন রামকৃষ্ণচন্দ্র, যোগেশপল্লী, বাঁকুড়া থেকে। আমার শেষ চিঠি, এ সপ্তাহে 15টি চিঠি ছিল, 16টি চিঠি ছিল। শেষ চিঠি সর্বজিৎ চক্রবর্তী, উজ্জয়িনী, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রপাঠ, প্রথমেই জানাই এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা। নিত্যদিনের ব্যস্ততার মাঝে রবীন্দ্র রচনাবলী শুধুমাত্র আমার সংগ্রহ হিসেবেই ছিল, কিন্তু হঠাৎ করে হাতে পাওয়া লকডাউনের সময়ে আজ তার বইগুলি পড়তে পড়তে মনে হচ্ছে যে ভাবই ওঠে প্রাণের মাঝে, তোমার গানে সকলই আছে। তিনি যেন যুগ তপস্যার ফল, তার লেখনী যেন লক্ষ্যতন্ত্রী বিচিত্র বীণা। তার লেখাতে উঠে এসেছে সারা বিশ্বের বিচিত্র সুরের মহা ঐক্যতান। বর্তমানে বিশ্বব্যাপী যে মহামারী চলছে, তাতে যেন ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, দেশ বিদেশ সব বিভেদ মুছে বিশ্বকে আরও মানবিক হওয়ার গুরুত্ব বোঝাচ্ছে। বইগুলি পড়তে পড়তে মনে হচ্ছে সব বয়সের মানুষের জন্য তিনি যেন উইকিপিডিয়া। বাল্য বয়সের সহজ পাঠ কিশলয় দিয়ে যে জ্ঞানের অঙ্কুরোদ্গম কৈশোরে, তার সার্থকতা রাজর্ষিতে। যৌবনে আছে গোড়া, চোখের বালি, নৌকাডুবি, বউ ঠাকুরানীর হাট, আর আছে মানুষের উপলব্ধির জন্য তার লেখা প্রবন্ধ, গান, নাটক, ছোট গল্প। তার শিক্ষারম্ভ প্রবন্ধটি আমার কাছে শিশু মনের দর্পণ বলে মনে হয়েছে। এটি পড়ার পর আমি আমার সন্তানের ইচ্ছে ডানাগুলোকে উঠতে দেওয়ার প্রাসঙ্গিকতা বুঝতে পেরেছি শুধুমাত্র একদিন রবীন্দ্র জয়ন্তী পালন নয়, আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্ম যেন রবীন্দ্র রচনাবলী পড়ে এবং আরও সৃজনশীল হতে পারে তার ব্যবস্থা করা, যাতে বিশ্ব দরবারে বাঙালির মৌলিকত্ব বৃদ্ধি পায়। বর্তমানে রবীন্দ্রনাথকে নিয়ে যে অশ্লীলতা চলছে, তাতে মনে হচ্ছে শিক্ষাকে আমরা বাহন করিলাম না, বহন করিয়াই চলিলাম। অবশ্য এর দায়ভার শুধুমাত্র বর্তমান প্রজন্মকে দিলেও ভুল হবে। যাই হোক, বর্তমান ও পরবর্তী প্রজন্ম যাতে রবীন্দ্রনাথকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারে, তার জন্য সমস্ত রবীন্দ্র অনুরাগীদের এগিয়ে আসতে অনুরোধ জানাই। সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। চিঠিটি লিখেছেন সর্বজিৎ চক্রবর্তী, SN বোস লেন, উজ্জয়িনী, বাঁকুড়া থেকে। আপনাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ। এরপর আগামী সপ্তাহের বিষয়ে, মায়ের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম কেন? সমকালীন সময়ে আমরা বহু পরিবারের সুশিক্ষিত সন্তানেরা নানান অজুহাতে, নানান কারণে তাদের মা বাবাদের বিভিন্ন বৃদ্ধাশ্রমে রেখে আসছেন। সেই মায়েরা সন্তানের সান্নিধ্য, সন্তানকে দেখার জন্য কাঙালের মতো পথ চেয়ে বসে থাকছেন, উপেক্ষিত হচ্ছেন, আমাদের সবার বড় ঠাকুর। অথচ আমরা সবাই জানি মায়ের স্নেহ যাদের কাছে থাকে তারা কখনো গরিব হন না। মা পৃথিবীর একমাত্র গুরুজন, যার কাছে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট, হাসি, কান্না, আবেগ, আবদার সব কিছু জমা রাখি। মায়ের অভিশাপ কখনো সন্তানের গাত্র স্পর্শ করে না। মা আমাদের স্বপ্ন মাখা রাত জোছনার গান। আজ 10ই মে, বিশ্ব মাতৃদিবস। আর এই উপলক্ষে আগামী 17ই মে রবিবার পত্রপাঠের বিষয় থাকছে
মায়ের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম কেন? আপনার কি মত? মায়েদের এই অসহনীয় অবস্থা নিয়ে আপনি কি ভাবছেন? লিখে ফেলুন চটপট। ১৬ই মে শনিবার রাত্রি ১২টার মধ্যে লিখবেন ৩০০ শব্দের মধ্যে। তবে টাইপ করে আমাকে অবশ্যই পাঠাবেন। আর প্রিয় পত্রপাঠ এই শিরোনামে পাঠাবেন। কোনো কাউকেই আঘাত বা সমালোচনা করে কোনো লেখা লিখবেন না। আর পত্রপাঠ অনুষ্ঠান আপনার নিজের অনুষ্ঠান। কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান, আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান জানাতে ভুলবেন না। অবশ্যই পত্রপাঠ অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আরও একটা কথা বলে নিই, আমি বারে বারেই বলছিলাম যে একটা বেতারের স্বাদ, সেই স্বাদ আমি দেওয়ার চেষ্টা করব, আপনাদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আসব। ঠিক এই একইভাবে সেই অনুষ্ঠানে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আমরা আগামী দিনে একটা পেজ থেকে এই উপস্থাপনা করব, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করব, অনুরোধের আসর থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। সেই অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা, আপনাদের থাকা এবং আপনাদের সরাসরি এই অনুষ্ঠানে অংশগ্রহণ আমাকে কিন্তু প্রাণিত করবে। আপনারা সকলেই ভালো থাকবেন। সামনের সপ্তাহের বিষয় নিয়ে চিঠি লিখবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।